হিমশিম খাচ্ছে। আজকে তারা 4-5টা মন্ত্রণালয় চালাইতেছে। তো দেশের এই যে পরিস্থিতি আসলে তারা কিভাবে জানবে? তাদের একটুটুকু চিঠি পড়ার মতো বা জানার মতন বর্তমান সমসাময়িক সমস্যাগুলো তাদের সময় হয় না। যাই হোক, এই পর্যায়ে ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এহসানুল হক রাসেল ভাই গুরুত্বপূর্ণ কথা বলবেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সংগ্রামী বন্ধুগণ, উপস্থিত আমাদের সকলকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, চিত্রনায়িকা রুবিনা আক্তার মিঠুনের মিথ্যা অপরাধে আজকে আমাদের রকি ভাই কারাবন্দী। একজন উবার চালক কারাবন্দী হওয়া মানে তার সংসার পরিচালনা বন্ধ হয়ে যাওয়া। একজন চালক বন্দী থাকা মানে তার ফ্যামিলি, তার বাবা মার চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া। একজন উবার চালক গাড়ি চালানো বন্ধ হওয়া মানে তার ফ্যামিলির দুর্দশায় পরিণত হওয়া। আমরা কি কখনো এতটুকু চিন্তা করে দেখেছি? রাত্রি যখন এই ছোট বাচ্চাটি ঘুমায় তখন বলে যে আমার বাবা কোথায়, তার মা কিছু বলতে পারে না, অধরে কান্না করে। যখন সকালে ঘুম থেকে উঠে বাবার কথা জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায়, সদুত্তর দিতে পারে না বাচ্চাকে। উবার চালক রকি ভাই এবং যারা উবারের রাইড শেয়ারিং করে তারা কখনো অপহরণ করতে পারে না, কিন্তু তারা অপহরণ খুন হতে পারে। যার কারণ হচ্ছে আমাদের সামনে, আমি আপনাদের সকলের সামনে উপস্থিত করতে পারবো। আমাদের আরমান ভাইকে রাইড শেয়ারিং এর মাধ্যমে নিয়ে খুন করা হয়েছিল। তার এখনো পর্যন্ত কোনো সুরাহা বা কোম্পানি সুস্থ বিচার করেনি। আমাদের এক ভাই রাইড শেয়ারকারী চলা অবস্থায় মাদক নিয়ে, রাইডারের যিনি যাত্রী ছিলেন তার কাছে মাদক ছিল। প্রশাসন যখন তাই গাড়িটি আটকায়, যেই যাত্রী সহকারে যে চালক এবং গাড়িও জব্দ করে, কিন্তু চালক এবং যিনি গাড়ির মালিক, গাড়ির চালক ছিলেন এবং গাড়ি ছিল, তাকে কেন জব্দ করা হয়? রাইড শেয়ারিং করা অবস্থায় যে কোনো অ্যাপসে আমরা যখন সম্পৃক্ত হই, আমাদের সকল টাকা তাদের কাছে দিতে হয়। আমাদের আইডি কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে দিই আমরা। সবকিছু থাকা অবস্থায় কিভাবে আমরা আবার অপহরণ করব? আমরা আসলে বোধগম্য নয়। সকলের কাছে, জাতির কাছে জানতে চাওয়া, যিনি রাইড শেয়ারিং এর জন্য আমাদেরকে কল করেছিলেন, যদি উনি অপহরণ করতেই চায় তাহলে মামলা করা উচিত আগে উবার কোম্পানিকে। কারণ কোম্পানি যাকে রিকোয়েস্ট দিতে সেই অ্যাক্সেস করে আসছে, তার কোনো পরিচিত, নিঝুম একটা পরিচিত একজন ড্রাইভার ছিল না। অতএব আরো অনেক কিছু বিশ্লেষণ করার মতো আছে, যেটা বিশ্লেষণ করলে আপনারা স্বাভাবিক চিন্তায় দেখবেন শুধু একজন নিরহ চালককে, যারা নিরহ তাদেরকেই সবসময় অবহেলিত করা হয়। কেন আজকে উবার কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারলেন না? কেন পারলেন না? কারণ উনি জানেন সেই কোম্পানির সাথে উনি কিছু করতে পারবেন না। আর উবার চালক সে নিরহ, যার জন্য ওনাকে আজকে মামলা স্বীকার করতে হলো। আপনাদের মতনই যারা উচ্চ বিত্ত যারা আছে, রাত্রে যখন ড্রিঙ্কস করে বাড়ি ফিরেন, এই উবারের গাড়িতেই আপনারা যান। আপনারাই বলেন যে আমরা নিরাপত্তা শুধু একমাত্র রাইড শেয়ারিং এই পাই। তাহলে কিভাবে আবার সেই রাইড শেয়ারিং এর এই চালকদের বিরুদ্ধে আপনারা মামলা করেন? আপনারা যখন অসুস্থ হন, রাত অবধি এই রাইড শেয়ারিং সেক্টরকে পাশে পান। আপনারা যখন ওকে এখন আসতেছে, যখন দুজনেই
গাড়িতে ওঠেন তাদের অবস্থা দেখে আমরা আসলে খুবই হতাশ হয়ে যাই। কারণ গাড়িতে উঠে আপনারা প্রেমিক প্রেমিকা যেই ধরনের আচরণ করেন সেটাও আমরা দেখি। যার কারণ হচ্ছে আমরা যখন উবার কোম্পানি বা রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে এই রাইডারগুলোর বিরুদ্ধে জানাই, তারা কোনো পদক্ষেপ নেয়নি। তারা শুধু পদক্ষেপ নেয় চালকদের উপরে। কেন? আমরা দুর্বল বিধায় আমাদের উপরে এই ধরনের অত্যাচার আমাদের করা হয়। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা আমাদের রাইড শেয়ারিং সেক্টরে আছে, আমরা সবাই সেবা দিতে প্রস্তুত। আমরা সবাই সেবা দেই, আমরা কারো বিরুদ্ধে নয়। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। তাই সকলের সাংবাদিক উপস্থিত সকল ভাইরা, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার আজকের যে বিষয়গুলো আমি আপনার কাছে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই। আমরা উবার চালকরা মানুষের যাতায়াতের সেবা দিয়ে থাকি, কিন্তু আজ আমরা এখানে দাঁড়িয়েছি অন্যায় অনিষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। একজন চিত্রনায়িকার পক্ষ থেকে আমাদের এক সহকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও হয়রানিমূলক। আমরা এদেশের সড়কে নিরাপদ সম্মানজনক পরিবেশে কাজ করতে চাই, কিন্তু এই ধরনের মিথ্যা মামলা আমাদের পেশাগত জীবনের ভয়াবহ প্রভাব ফেলছে। এই ধরনের ঘটনায় চালকদের মনোবল ভেঙে দিচ্ছে এবং আমাদের জীবিকা নিরাপত্তার হুমকির মুখে ঢেলে দিচ্ছে। আমরা দেশের আইন মেনে চলি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু এভাবে মিথ্যা মামলার শিকার হয়ে আমাদের পেশা ও সম্মান ক্ষুণ্ণ হতে দিতে পারি না। আপনাদের মাধ্যমে আমরা এই অন্যায়ের বিষয়টি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা সবসময় সত্যের পক্ষ ছিলেন এবং আমাদের মতো সাধারণ কণ্ঠস্বর তুলে ধরেছেন। আজও আমরা আপনাদের সেই সহায়তা ও সমর্থন কামনা করি। আপনারা যারাই সাংবাদিকতায় আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে আমাদের সকল কথা দুর্দশা তুলে ধরবেন এবং নিঃশর্ত রকি ভাইকে মুক্ত করে আপনাদের মাধ্যমে আমরা যেন মুক্ত করে আনতে পারি সেই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামীরা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়নের সিনিয়র সহসভাপতি জনাব রুহুল আমিন দয়াল বাবু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং সমগ্র বাংলাদেশের জনগণ, আজকে আমরা এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি আমাদের কর্ম জীবন বন্ধ রেখে, আমাদের আয় ইনকাম বন্ধ রেখে এখানে দাঁড়িয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সহকর্মী একজন উবার চালক আজ মিথ্যা হয়রানির শিকার। একজন কথিত নায়িকা তার ইগোর কারণে, তার জেদের কারণে আজকে অসহায় একজন উবার চালকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমি আমাদের বাংলাদেশের শিক্ষিত সমাজ, সুশীল সমাজ এবং আমাদের প্রশাসন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা অসহায়, আমরা দুর্বল, তাই বলে কি আজকে আমরা সুস্থ সমাধান পাবো না, ন্যায্য বিচার পাবো না? আমরা যে অসহায়, আমরা গাড়ি চালক, আমাদের টাকা যদি না চলে দেশের টাকা বন্ধ হয়ে যাবে। আমরা গাড়ি চালক, আমরা সব সময় নির্যাতিত, নিপীড়িত, অবসয় রাস্তায় থাকি। সাধারণ চালক আমরা সবাইকে সব সময় সুবিধা দিয়ে থাকি, দেশের জনগণের সেবা দিয়ে থাকি। আজকে আমরা পাঠার বলি, দেশের একজন উচ্চতর আইনি বেনজির আহমেদের রক্ষিতা নিজুম রুবিনা, যে নাকি তাকে নিজেকে নায়িকা বলে পরিচয় দিয়ে থাকেন, সে বিভিন্ন সময় দেশের বাহিরে বিজনেস ক্লাসে ভ্রমণ করে বিভিন্ন দেশে যাওয়া আসা করে, অথচ তার
মিডিয়াতে সেরকম কোনো কার্যক্রম নাই, কিন্তু জনগণ তাকে ভালোভাবে চিনেন না। অথচ সোশ্যাল মিডিয়ায় তার যেই পদচারণা, যেই ধরনের চলাফেরা, তাকে দেখলে মনে হয় সে প্রতিদিন বোতল ছাড়া চলতে পারে না। অথচ সংবাদ সম্মেলনে আমাদের সাংবাদিক ভাইদের কাছে রসালো মাখা কথা বলে যে জীবনে নাকি সে ড্রিঙ্কসের গ্লাসই হাতে নেয় নাই। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের প্রশাসনের সুযোগ সুবিধা নিয়ে আমাদের অসহায় চালকদেরকে ব্যবহার করে দেশের মানুষের কাছে পরিচিত হতে চায়। এই ধরনের বিগত দিনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এর কোনো সুষ্ঠু সমাধান আজও আমরা পাইনি। আমাদের বর্তমান দেশের যারা উপদেষ্টা কমিটি আছেন, শিক্ষিত সমাজ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ডক্টর ইউনূস আপনি জনগণের পক্ষে কাজ করেন। আপনার উদ্দেশ্য করে বলতে চাই, আমরা অসহায় চালক, বাংলাদেশের চালক যখন চাকা বন্ধ করে দেয় দেশের অর্থনীতি বন্ধ হয়ে যায়। তাই আপনাকে উদ্দেশ্য করে বলবো, আপনি একজন প্রধান উপদেষ্টা এবং আমাদের দেশের বর্তমান যারা ঊর্ধ্বতন প্রশাসন আছেন, সচিব আছেন, আমলা আছেন, শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের মিডিয়া সাংবাদিক যারা নাকি এক সময় হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। গতকালকে রাতে 100 সাংবাদিককে ভুল করে বলা হয়েছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা, আমরা অসহায়, আমাদের চালক ভাই আজকে নির্যাতিত, আমরা আপনাদের দ্বারাপন্ন হয়েছি, আপনাদের দরজায় হাত পেতেছি। আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের মাধ্যমে দেশের বাইরে শিক্ষিত সমাজ, প্রশাসন, উপদেষ্টা কমিটি সকলকে জানাবেন আমাদের দুর্দশার কথা। এই যে আমার সামনে বসে আছেন সাধারণ চালক রকি ভাইয়ের পরিবার, ওনার একটি ছোট্ট বাচ্চা, ওনার ওয়াইফ, ওনার মা অসহায় দিন যাপন করছেন, তাদের বাজার করার মতো পয়সা নাই। এই রকি রাইড শেয়ার করেছে, সেই টাকা নিয়ে বাসায় গেলে তারা বাজার করে খেয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই রাইড শেয়ারকারী। সকালে বাসা থেকে বের হই, ফ্যামিলিকে বলে যে আমরা বাসা থেকে বের হচ্ছি, ইনকাম করে নিয়ে আসবো, তোমাদের জন্য বাজার আনবো, বাচ্চার দুধ আনবো, তোমাদের খাদ্য নিয়ে আসবো। রাতে যদি আমরা বেঁচে থাকি তাহলে বাসায় ফিরি। আমাদের বিগত বেশ কয়েকজন ভাই বলে গেছেন, আমাদের চালক ভাইরা দিনের পর দিন নির্যাতিত, এই রাজশাহীর মাধ্যমে খুন হচ্ছে, মিথ্যে মামলায় জড়িত হচ্ছে। যাত্রীরা নেশা বহন করেন, যাত্রীদের নিজে সমস্যা হয়, যাত্রীদের যে কোনো সমস্যা হয় আমরা তার দলিল পাঠাই। এই যে উবার কোম্পানি, বিদেশি কোম্পানি, তারা আমাদের ইনকাম নিয়ে যাচ্ছে। আমরা যে রাস্তায় এত ক্ষতিগ্রস্ত, সেই করোনা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েও যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, দেশের সরকার, প্রশাসন, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ কেউ আমাদের পাশে নেই। এই যে উবার কোম্পানি হাজার হাজার কোটি টাকা আমাদের রক্ত ধরা ধানের মাধ্যমে কমিশন নিয়ে যাচ্ছে। আমরা 100 টাকা ইনকাম করলে তারা নিয়ে যাচ্ছে 35 টাকা। আমাদের জ্বালানি খরচ, গাড়ির মেনটেন্যান্স খরচ সব দিয়ে দিন শেষে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়াতে পারি না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা অসহায়, নির্যাতিত, অবহেলিত। সারা বাংলাদেশের সব কিছু দাম বাড়ে, নিত্য প্রয়োজনীয় দাম বাড়ে, পোশাকের দাম বাড়ে, খাদ্যের দাম বাড়ে, কিন্তু আমাদের ভাড়া 22 টাকা থেকে কমতে কমতে 13 টাকা 14 টাকা চলে আসে। কিন্তু আমাদের পক্ষে কথা বলার কেউ নেই। তাই আমি সাংবাদিক ভাইদেরকে তরফিরা 2 হাত তুলে অনুরোধ করব, আমাদের বিষয়ে কথা বলুন। আমরা অসহায়, আমরা নির্যাতিত, আমাদের মেরুদণ্ড জেনে গেছে, আমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।
আমরা খুবই কষ্টে আছি। আমাদের এই লক্ষ্মী ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। আমরা আপনাদের মাধ্যমে দেশের সকল জনগণকে বলতে চাই, আমাদের এই অসহায় চালক ভাইয়ের পাশে দাঁড়ান। আপনারা যদি আমাদের এই চালক ভাইয়ের পাশে দাঁড়ান, তাহলেই সে নিঃশর্ত মুক্তি পাবে। আমি আবারও আমাদের দেশের সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা যদি আমাদের এই লক্ষ্মী ভাইয়ের পক্ষে কথা বলেন, আমার বিশ্বাস আমাদের দেশের প্রত্যেকটি জনগণ জানতে পারবে প্রশাসন আমাদের এই অসহায় চালকদের দিকে দাঁড়াবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমরা অসহায়, আমরা ন্যায় বিচার চাই। আমাদের পক্ষে আমাদের রাজ্যের, আমাদের দেশের আইন প্রশাসন সকলেই দাঁড়াবেন। সকলের প্রতি আমাদের সংগঠন ঢাকা রাজশাহী ড্রাইভার ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আমি সিনিয়র সহসভাপতি রুহুল আমিন অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন সবার সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রান্তীয় মানুষ ভাই। আসসালামু আলাইকুম। ঢাকা রাজশাহী ইউনিয়নের আজকের এই বিশাল মানববন্ধনে রবিবার মুক্তির দাবিতে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছে, অনেকে ধৈর্য হারা হয়ে গেছে। তাই আমি একজন গাড়ি চালক হিসেবে বাংলাদেশের সকল চালক শিক্ষক সমস্যায় জড়িত। বাংলাদেশের সরকার আমাদেরকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে। বাংলাদেশের যে নৈতিকতার কাছে আমরা সবসময় বিঘ্নিত। বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে ৫৫ বছরেও চালক সমাজ কখনোই মর্যাদা পায় নাই। সরকার একটা সময় এক এক সরকারে যখন সরকার আসে তখন দেখবেন পরিবহন সেক্টরকে ওই চালকদের আলাদাভাবে দেখা হয়, পিকআপ চালকদেরকে আলাদাভাবে দেখা হয় এবং প্রাইভেট চালকদেরকে আলাদাভাবে দেখা হয়। বিভিন্ন রকমের চালকদের ভিন্ন ভিন্ন করে দেখার কারণে আমরা গাড়ি চালকরা সবসময় নিয়োজিত। আমি লক্ষ্য করেছি ২০১৬ সালে যখন উবার কোম্পানি বাংলাদেশে আসে তখন মনে করেছিলাম বাংলাদেশের চালক সমাজ একটা মর্যাদার জায়গা পাবে, এখানে একটা পরিষ্কার কাজ চালানোর ব্যবস্থা হবে। আমরা দেখলাম এই উবার চালক বাংলাদেশের পরিবহন চালকরা ব্যবসা যারা করেন তাদের চেয়েও খারাপ আচরণ আমাদের সাথে করছে। কারণ উবার কোম্পানি আমাদের কাছ থেকে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং গাড়ির ক্যাশ টোকেন, ফিটনেস সকল কিছুর আমার লাইসেন্স সহ নিয়ে তারপরে আমাকে নিবন্ধন করে। অথচ একটা কাস্টমার যখন নিবন্ধন করা হয় যে কোনো একটা নাম্বার দিয়ে তারা 5টা আইডি নামাইয়া তারা নিবন্ধন করতে পারে। একটা ইমেল আইডি হলে তিনি রাস্তার মধ্যে ইমেল আইডি খুলে সে কিন্তু আমাকে অপহরণ করতে পারে। কিন্তু এই শস্যের মধ্যে ভূত রেখে বাংলাদেশ থেকে যেভাবে আমাদেরকে ব্যবহার করতে উবার দেখতে হবে এই নিজুম মিডিয়ার পিছনে উবারের কোনো কারসাজি আছে কিনা। উবার বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছে সেই তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই। তাই আগামী দিনে আমরা উবারের কাছে এটাও জানতে চাইব তারা যে এ পর্যন্ত যত টাকা দিতে পেরেছে সেই টাকা কোন পন্থায় নিয়েছে। আমাদের কাছ থেকে ৩২ টাকা যে নিয়েছে সেই ৩২ টাকা কিভাবে নিচ্ছে বাংলাদেশ সরকারকে তারা ব্যাখ্যা দিচ্ছে কিনা। এখানে অনেক ভাইয়েরা কথা বলছেন যুক্তিযুক্ত। আমি কথা পরিষ্কার, আমাদের ভাইকে যে মামলা দিল সেই মামলার যিনি আয়ু ইপ্রিয়া সাহেব রামপুরা থানার তদন্ত, ওই আয়ু মহোদয়কে আমি আজকের এই সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আগামী ১৬ তারিখে আপনার মামলার কি তদন্ত করলেন এই ফাইল নিয়ে উপস্থিত হবেন। আপনার কোনো কথায় আর আমরা মানব না। জামিন হওয়ার পরে আপনি চার্জশিট দিবেন, চার্জশিট আগেও দেওয়া যায়। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আর অক্টোবরের শুনানির জন্য যেভাবে সরকার আমাদেরকে নিপীড়িত করেছিলেন
সেই 8 অক্টোবর পর্যন্ত কিন্তু কেন সরকার উপস্থিত থাকতে পারে নাই? 5 তারিখে কিন্তু তাদের বিচারিত হয়েছে। তাই আপনারা আমরা থানায় গিয়েছে, আপনারা বলেছেন জানি জানেন আমি তার ফি দিয়ে দেবো। আমি তো তাকে রিমান্ড চাই নাই। আপনি রিমান্ড কেন চাইবেন? রিমান্ড চাওয়ার মতো কি ব্যবস্থা আছে আপনার কাছে? আপনাকে আমি প্রশ্ন করে দিলাম, ওই জায়গার সিসি ক্যামেরা আপনি কি চেক করেছেন? উনি সদুত্তর দিতে পারেন নাই। আমি প্রশ্ন করেছিলাম, আপনি যেখানে ঘটনা ঘটেছে সেই সরজমিনে গিয়া কাউকে কি জিজ্ঞেস করেছেন? উনি বলতে উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। তাই এই মামলাটা সম্পূর্ণ রামপুরা থানার ওসি মহোদয় আলাদাভাবে গ্রহণ করেছেন। এখানে তার কোনো লাভ আছে তাই গ্রহণ করে এই তৃতীয় সাহেবকে আয়ু হিসাবে নিয়োগ দিতে। তাই আগামী 16 তারিখে আমরা সবাই কোর্টে যাব। কোর্টে যদি তার দেখে শুনে মুক্তি না দেয়, তারপরের ব্যবস্থা আমরা আবার আলোচনা করে দিব। আমরা কোনো দরবারে আর চিকিৎসা দাবি করতে চাই না। আমরা কোনো দরবারে চিঠি দিতে চাই না। ওই ভারত চিঠি দিব। বর্তমান সরকারের যারা আছেন তারা অনেক ব্যস্ত মানুষ। বিগত দিনে আমাদের অভ্যাস আছে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো কাজ হয় না। এই মামলার মালিক হচ্ছেন রামপুরা থানার তৃতীয় সাহেব। এই মামলা কিভাবে নিষ্পত্তি করবেন, কিভাবে আদালতকে জানাবেন, সেটা তৃতীয় সাহেব জানাবেন। আমরা আবারও তৃতীয় সাহেবকে আজকের এই প্রোগ্রামের পরে আমি ফোন দিয়ে তাকে বলে দেবো, আপনি আগামী 16 তারিখে যদি আপনার সঠিক ফল নিয়ে উপস্থিত হন, তাহলে কিন্তু আমরা রামপুরা থানায় অবস্থান কর্মসূচি গ্রহণ করব। রামপুরা থানা হচ্ছে এই এলাকা, কিন্তু ঘটনা ঘটেছে হাফিজদের থানায়। আপনারা এত অতি উৎসাহী হয়ে এই মামলা কেন নিলেন আমরা জানতে চাইব। আপনারা ঘরের পর বিড়াল খুঁজে বের করতে চেষ্টা করবেন না। তাই আমি কথা বাড়াবো না। আপনারা যারা এখানে সাংবাদিক ভাইয়েরা আজকের এই অনুষ্ঠানকে কভার করেছেন এবং এখানে কষ্ট করে আপনারা কভার করেছেন, এখানে ভাই অনেক লোক আপনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং আমাদের কারণে যাদের ক্ষতি হয়েছে যানজট লেগেছে, সেজন্য আমরা ডিএসপির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সম্পর্কে বক্তব্য শেষ করবে আতিকুর রহমান আতিক ভাই। আমাদের এই চালক ভাইয়ের অভিপ্রায়ের পাশে আমাদের এই আয়োজনে আজকে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার ইউনিয়নের আজকের এই চমৎকার আয়োজন। বন্ধুরা, আমি আপনাদের সামনে আমি মোহাম্মদ আতিকুর রহমান ইন্টারন্যাশনাল প্রফেশনাল উবার ড্রাইভার। আমি আপনাদের সামনে আজকে একটা কথা বলতে চাই যে আজকে এই উবার এর মিথ্যা মামলা নিয়ে নায়িকা নিশু মুমিনা সে যে রকিকে জেলে পড়েছেন, এটা টোটালি উবার রাইড শেয়ারিং এর মধ্যে যায় না। এবং নিশু মুমিনা সে যে তার এই ভাইরাল স্ক্যাম করার জন্য সে যে একটা ভাইরাল স্ক্যামের জন্য যে সস্তা স্ক্রিপ্ট তৈরি করেছে, সে সস্তা স্ক্রিপ্ট ভাইরাল উবারের সিস্টেমে যায় না। আমি এর আগেও অনেকবার নিশু মুমিনাকে বলেছি, নিশু মুমিনা তুমি একজন শিল্পী, আমরা সাধারণত কি দেখি একজন শিল্পীর কাছ থেকে আমরা আশা করি সে একটা চমৎকার অভিনয়ের মাধ্যমে আমাদেরকে মনোরঞ্জিত করবে। আমরা দিক থেকে বিভিন্ন পেশা থেকে বাসায় ফিরে যাওয়ার পরে টেলিভিশনের সামনে বসে আমরা একটা ভালো অভিনয় দেখবো, আমরা একজন চিত্রশিল্পীর কাছে সেটা আশা করি। কিন্তু নিশু মুমিনা সে একজন চিত্রশিল্পীর আড়ালে বর্তমানে সে আমাদের জন্য একজন প্রেমিক। আমি স্বরাষ্ট্র এবং বর্তমান অসামাজিক কার্যক্রমের সাথে সে সংযুক্ত। আমরা ইতিমধ্যে সে 90 দশক থেকে আজ পর্যন্ত নিশু মুমিনার কোনো ভালো চরিত্র আমাদের চোখে পড়ে নাই। বর্তমান সরকার তথাকথিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, এই বর্তমানে চলমান অপারেশন টেবিল 100 হামলায় এই নিশু মুমিনাকে আনা হোক। এবং নিশু মুমিনা একজন চলচ্চিত্র অভিনেতার অভিনয়ের আড়ালে সে একজন টেবিল আমাদের দেশে সে, এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সে পেনিসিলের একজন সুরক্ষিতা। আমরা এই
মাধ্যমে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যেমন দলমত নির্বিশেষে চাপিয়ে পড়েছি, আজকে এই লোকের পক্ষে আমরা সবাই সব সংগঠন দলমত নির্বিশেষে এই টেবিলের নিকট যাই। আমরা এই টেবিল কথিত এই যে নিজম রুবিনা সে চলচ্চিত্র আমি বলবো যে সে কার্যক্রম করেছে এবং বর্তমানে আমাদের একজন উবার চালক। আরে ভাই, আমরা শিখিয়ে দেখি দেখেন বর্তমানে মধ্যবিত্ত উচ্চবিত্ত ফ্যামিলির লোকেরা কিন্তু উবার ইউজ করে থাকেন এবং এই উবার একটা নির্দিষ্ট ইন্টারনেটের প্ল্যাটফর্মে চলে। এখানে অনলাইনের মাধ্যমে কোনো একজন যাত্রীকে অপহরণ করার কোনো সুযোগই নাই। উবার হচ্ছে একটা ইন্টারনেটের প্ল্যাটফর্ম, সেখানে একজন চালক দিনের দুপুরে 12টার সময় একজন জাতিকে অপহরণ করার যে দশটা স্টেপ তুমি নিজ কবিতা তৈরি করেছো, সেটা আমরা চালক ভাইরা এবং পৃথিবীর এবং তুমি এটার মাধ্যমে পুরো পৃথিবীর সকল উবার চালককে অপমান করছো। নিজ কবিতা, আমি তোমাকে বলতে চাই, তুমি রাইড শেয়ারিং অ্যাপ আগে ইউজ করতে শিখো। হাউ টু ইউজ দ্য রাইড শেয়ারিং অ্যাপ প্রপারলি। তুমি প্রথমে আগে রাইড শেয়ারিং ইউজ করতে শিখো, তারপর তুমি চালক ভাইদের উপরে এই যে আজকে ওকে ভাইকে তুমি জেলে করে রেখেছো, যে তুমি তার ফ্যামিলি আজকে আমাদের কারবারে বারবারে ঘুরতেছে। এর জন্য প্রত্যেকটা কষ্টের জন্য নিজ ভূমিকা তোমাদের আইনের আওতায় এনে আমরা কঠিন থেকে কঠিনতর তোমার বিরুদ্ধে আমরা পদক্ষেপ যাবো। এর পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে বলতে চাই, বিশেষ করে আমাদের রুবেল সাহেব, বিশেষ করে আমাদের মিস্টার সন্তোষ ভাই, এই ধরনের টেবিল, এই ধরনের চরিত্রহীন, এই নিজ রবিনার মতো শিল্পীকে আপনাদের চলচ্চিত্র ছবি থেকে বের করে আপনাদের চলচ্চিত্রকে কলঙ্কমুক্ত করুন। চাই নিজ রবিনা শুধু অনতি বিলম্বে যদি এই রবিনাকে জেল থেকে নিঃশব্দ মুক্তি দান না করো, আমরা আরো কখন থেকে কখন হয়ে বাংলাদেশকে স্বৈরাচার সরকারের মতো তোমাকে বিদ্রুত করবে ইনশাআল্লাহ। আল্লাহ জনতা সবাই একসাথে আমরা ইনশাআল্লাহ আমরা রকিবের পাশে আছি, ইনশাআল্লাহ সারাদিন রকিবের পাশে থাকবো। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, এখনই আমাদের প্রোগ্রাম শেষ হবে। এখন আপনাদের সম্মুখে নেবেন। আচ্ছা, এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ঢাকা রাজশাহী নির্বাচনের সম্মানিত সভাপতি জনাব সমীর হোসেন ভাই। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে আমরা রকি ভাইয়ের মিথ্যাবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তুলেছি। আমরা সকলেই চাই এই নিঝুম রুবিনা যেন এই রকি ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা দিতে, এই মিথ্যা মামলা যেন নিঃশর্তে উনি উঠায় নেয়, নিঃশর্তে যেন এই মামলা যেন তিনি প্রত্যাহার করেন। আর আমরা আমাদের পরবর্তী কার্যক্রম ইনশাআল্লাহ আমাদের গ্রুপের একটা মাধ্যমে জানাই দিব। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সম্মুখে আমাদের চালক ভাইদের যে এগিয়ে এসেছে সকল বিষয় নিয়ে কথা বলবেন জনাব রকি ভাইয়ের মা, জনাব রকি ভাইয়ের আব্বার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। আমার ছেলে মুক্তি চাই, আমার ছেলে মুক্তি চাই। তিনি এতটা আপসেট কথা বলার মতো পরিস্থিতি নেই। আমরা সেই রকিবের বোনের কাছ থেকে আমরা এখন আমরা তার কথা শুনবো। আজকে আমার ভাই যদি অপরাধ করে থাকতো, সে যদি অপহরণকারী হতো, আজকে কি এত এই যে চালক ভাইরা আজকে এগিয়ে আসছে, ঢাকা রাইড শেয়ারিং ভাইরা যে আজকে এগিয়ে আসছে, তারা কি আসতো যদি আমার
আসার জন্য আলোচিত হওয়ার জন্য সেই কাজটা ঘটাইছে, এটা তো সম্পূর্ণই একটা বানোয়াট, একটা মিথ্যা, একটা বাচ্চাও বলবে যে এটা মিথ্যা একটা নাটক, মিথ্যা নাটক। প্রত্যেকটা আজকে যদি আপনারা হয়তো এই এতগুলো ভাই এখানে আসতো না, তাদেরও পরিবার আছে, তারা গাড়ি যদি না চালায় তাদের সংসারও চলবে না। তারা আজকে কেন আসছে এখানে? এখানে আমার প্রশ্ন সবার কাছে। তারা আর এই শিল্পী সমিতি থেকে আমার একটা দাবি, এই নিঝুম রুমিনাকে বহিষ্কার করা হোক। তিনি একটার পর একটা সাংবাদিক সম্মেলন করে যাচ্ছে এবং মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তার নাটক সে সারা দেশের মানুষকে দেখাচ্ছে। এটা মানুষটাকে নিন্দা জানাচ্ছে, মানুষটাকে খারাপ বলছে। কেউ আপনারা কমেন্টগুলো পড়ে দেখছেন, মানুষ, সাধারণ মানুষ তাকে কেমন নিন্দা জানাচ্ছে, আপনারা চিৎকার জানাচ্ছে, আপনারা কমেন্টগুলো দেখে বুঝতে পারছেন। আর তার এই মিথ্যা মামলা করতে হলে আমি আমার রাষ্ট্রের কাছে, আমার সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, এই মিথ্যা মামলাটা যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। গতকালকে হাসবেন্ডকে নিয়ে, তার উকিলকে নিয়ে সে হচ্ছে সাংবাদিকদের সামনে বলছে, অনেক কথাই বলছে, সবই মিথ্যা কথা, সব বানোয়াট। একের পর এক সে সব বানোয়াট কথা বলে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি একটা আমার দাবি, আমি আমার ভাইয়ের মুক্তি চাই, নিঃশর্তে আমার ভাইয়ের মুক্তি চাই। এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, তাকে এই নিঝুম রুমিনা আইনের আওতায় আনা হোক। বলেন বলেন, মাইকে বলেন, মাইক কই? মাইকে বলেন, মাইকে বলেন, মাইকে ধরে বলেন। আমার স্বামী নির্দোষ, আমার স্বামীকে ভাষায় এরকম করছে। উনি দিনের পর দিন সাংবাদিকের ডাকে করে যাচ্ছে যে আমার স্বামী নাকি অপরাধী, আমার স্বামী নির্দোষ। ক্ষমতার কারণে আজ আমার স্বামীকে ফাঁসাইছে ওর বন্ধু, ওই পুলিশ নাম, ওনাদের কারণে আজ আমার স্বামী এই অবস্থা। আমি চাই এনাদের চাকরি থেকে বাদ দেওয়া হোক। আমরা গরিব বলে কি বিচার পাবো না? আর আমি 16 তারিখে আমার স্বামী জামিনের সঙ্গে সঙ্গে মিথ্যা মামলার প্রত্যাহার চাই। আমি যদি না পাই, আমি এই আমি আমার স্বামীর মুক্তি চাই। এটা ক্ষমতা বলে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে জেলে পাঠাইছে। আর উনি যে বলছে আমার মুখোশ শুনতে চাইছে, উনি কেমন নারী? আমি একজন ইসলামিক নারী। এবং প্রতিবাদ জানাই চালক সকল ভাই বিচার চাই, ও কেন আমার